Welcome to Chartage. I am PropDex trader and Chartage your mentor অর্ক। তো আজ 25th ডিসেম্বর, সবাইকে শুভ বড়দিন। তো আজকে আমরা কালকের বা আগামীকালের 26 তারিখ শুক্রবারের জন্য টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখব যে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে থাকতে পারে, ঠিক আছে, এবং আমাদের নেক্সট কালকের মুভমেন্টে কোথায় নিফটি, ওভারঅল সেক্টর বা কমোডিটি, ক্রিপ্টো প্লাস গ্লোবাল মার্কেট, ইউএস মার্কেট কোথায় কিভাবে প্লেস আছে। তো এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়। আপনারা নিজেরা বাই সেল করার আগে অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে তারপরেই ট্রেড নেবেন, কারণ মার্কেটে ইনভেস্ট করা সবসময় একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায়। তো আমরা শুরুতে আগে দেখে নিই যে নিফটি কীভাবে প্লেস আছে। নিফটিতে আমরা দেখছি 24শে ডিসেম্বর এবং 23শে ডিসেম্বরের অলমোস্ট হাই এবং লো সমান। তো 23শে ডিসেম্বর যেখানে মার্কেট ক্যান্ডেল যেটা বানিয়েছিল তার উপরের দিকে ক্লোজ করেছিল, 24শে ডিসেম্বর দেখছি আমরা মার্কেটের নিচের দিকে ক্লোজ করছে। তাহলে আমাদের এখানে ইম্পর্ট্যান্ট ফার্স্ট সাপোর্ট জোন যেটা হবে সেটা হলো 26,100 থেকে 26,130। এখানে আমাদের লো আছে 26,120। তো মোটামুটি 26,100 থেকে 120 এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে, যেটা দুদিনের লো। যদি এটা ব্রেক করে তাহলে আমাদের নেক্সট সাপোর্ট হবে 26,060। কারণ কি, এটা হলো 22শে ডিসেম্বরের লো, এবং এদের থেকেও সবথেকে একটা ইম্পর্টেন্ট যেটা হবে সাপোর্ট জোন সেটা হলো 25,990, কারণ এটা হলো গ্যাপের হাই। যখনই একটা গ্যাপ ক্রিয়েট হয় সেটা জেনারেলি ফুলফিল হয়, ঠিক আছে। এটা গেল নিচের দিকের। এবার ওপর দিকে যদি মার্কেট যায় তাহলে প্রথম রেজিস্ট্যান্স কোথায় নেবে? প্রথম রেজিস্ট্যান্স নেবে 26,200 থেকে 26,230, ঠিক আছে, যেখানে মোটামুটি দুদিনেরই হাই ছিল। এবার 230 যদি ব্রিজ করে তাহলে কিন্তু 300 থেকে 330-এর দিকে বা অল টাইম হাইয়ের দিকে কিন্তু যেতে পারে মার্কেট, ওভারঅল নিফটি, ঠিক আছে। এবং এখানে 10 এবং 20 মুভিং অ্যাভারেজ মোটামুটি 26,000-এর কাছাকাছি প্লেস আছে। তো সেই জন্যও এই জোনটা একটা ইম্পর্টেন্ট জোন হিসাবে কাজ করবে। এটা গেল নিফটির দিকটা। এবার আমরা দেখি ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স দেখছি 9.19, মানে আরও নিচে এসে ক্লোজ করছে। ইন্ডিয়া ভিক্স কিন্তু বলছে মার্কেটের ভলেটালিটি খুব কম। মার্কেটে কিন্তু ভলেটাইলিটি বা কোনো ভয় কিন্তু মার্কেটে নেই, ঠিক আছে। তো ইন্ডিয়া ভিক্স কিন্তু আমাদের বলছে যে অপশানে যারা প্লেয়ার, পার্টিকুলারলি অপশান সেলার, তাদেরকে একটু কনসার্ন থাকতে এবং অপশান বায়ারদের একটু অ্যালার্ট থাকতে। কারণ কি, যারা দূরের প্রিমিয়াম অপেক্ষাকৃত কম আছে কাজ, সো মার্কেটে মুভ দিলে আমরা কিন্তু ভেগা এফেক্ট একটা দেখতে পারি বা গামার এফেক্ট কিন্তু আমরা একটা দেখতে পারি, ঠিক আছে। এবার আছি আমরা মিড ক্যাপ। মিড ক্যাপ 150-তে আমরা দেখছি ঠিক আমরা আগের দিন যেটা বলছিলাম যে 15ই ডিসেম্বর যেমন আমরা দেখেছিলাম একটা হ্যামারের পরের দিন একটা বেয়ারিশ ক্যান্ডেল, মোটামুটি সেই রকমই আমরা একটা আবার বেয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের মিড ক্যাপ 150 বা মিড ক্যাপের জন্যও কিন্তু একটা কনসার্ন লেভেল তৈরি হয়েই থাকছে এখনও, যতক্ষণ না এই জোনটা ওভারঅল ক্রস করছে। এবার আমাদের নিচের দিকে লেভেল আছে 22,150 এবং তার নিচে 22,025 বা 22,020, এই দুটো লেভেল আছে যেখানে আমাদের একটু ট্র্যাকে রাখতে হবে। এরপর স্মল ক্যাপ। স্মল ক্যাপে আমরা দেখছি যে 50 মুভিং অ্যাভারেজে এখানে একটা স্মল ক্যাপে একটা কিন্তু
খারাপ মানে বেয়ারিশ সাইডের একটা কনফার্মেশান এসছে, সেটা হলো 50 মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজকে ওপর থেকে নিচের দিকে ক্রস করেছে। দিস ইজ দ্য ডেথ ক্রস ওভার। এটাকে কী ক্রস ওভার বলা হয়? এটাকে বলা হয় ডেথ ক্রস ওভার। ঠিক আছে, ডেথ ক্রস ওভার মানে হলো বেয়ার মার্কেটের কনফার্মেশান। বেয়ার মার্কেটের কনফার্মেশান মানে মার্কেট ওভারঅল এতদিন যে নিচের দিকে যাচ্ছিল, সেটা কিন্তু একটা তাও আশা ছিল যে মার্কেটে উপরের দিকে যেতে পারে, কিন্তু যখন একটা ডেথ ক্রস ওভার হয় তখন কিন্তু মার্কেটের একটা কনফার্মেশান হয় যে মার্কেটটা কিন্তু এবার নিচের দিকে ট্রেন্ডটাই থাকতে পারে। ঠিক আছে, তো সেই অনুযায়ী এবং আগের দিন যে চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেল অনুযায়ী আমরা দেখছি 50 মুভিং অ্যাভারেজে যে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, সেটা 200 পর্যন্ত যেতে পারে। বা 200 যদি ক্রস করে প্রাইস, তখন আমরা আবার একটা বুলিশনেসের কথা ভাববো, তার আগে কিন্তু না। সেম ম্যাচ মাইক্রোক্যাপ তো আগের প্রিভিয়াস যে সাপোর্ট জোন ছিল তার অতটাও পৌঁছাতে পারেনি, তার আগে থেকেই আবার নিচের দিকে নামতে শুরু করছে। তো উইকই আছে মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, এগুলো ওভারঅল উইক আছে। নিফটি তবুও একটু স্টেবল আছে। ব্যাঙ্ক নিফটিতে দেখি, ব্যাঙ্ক নিফটি একটা সাইডওয়েজ রেঞ্জ তৈরি করছে অনেক দিন ধরেই, প্রায় নভেম্বর 19 থেকে শুরু করে এই 25শে ডিসেম্বর, মানে মোর দ্যান 40 days ইট ইজ মেকিং এ রেঞ্জ, স্মল রেঞ্জ। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ অলসো মেকিং এ রেঞ্জ, বাট ইট ইজ অ্যাবভ 10, 20 and 50 মুভিং অ্যাভারেজ। দ্যাট ইজ এ স্টেবল সাইন। মানে ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে একটা 10-20-র উপরে আছে, কিন্তু এখানেও একটা স্টেবিলিটি আছে, কিন্তু কোনো বুলিশনেস নেই মার্কেটে। ঠিক আছে, এবার নিফটি আইটি কিন্তু প্রিভিয়াস যে হাই, সেখান থেকেই একটা ডাউন নিচের দিকে আসা শুরু করছে। তো এখানে 10 এবং 20 মুভিং অ্যাভারেজটাকে আমাদের ট্র্যাকে রাখবো, যে সেখান থেকে আমরা একটা পুল ব্যাক পাই কিনা। যদি পাই তো বেটার, না হলে কিন্তু একটা কনসার্ন তৈরি হবে। কিন্তু কনফার্মেশন, বুলিশ কনফার্মেশন বা বাইং এটার ওপরে উঠলে বা 39,400 বা 39,500-র উপরেই কিন্তু সম্ভব। নিফটি অটো স্ট্রং আছে, অলমোস্ট অল টাইম হাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। নিফটি অটো এমন একটা ইন্ডেক্স যেটা কিন্তু স্ট্রংলি প্লেসড আছে। নিফটি ফার্মা সাইডওয়েজ। নিফটি মেটাল অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে এসে ট্রেড করছে। নিফটি মেটালও কিন্তু স্ট্রং আছে, কিন্তু অল টাইম হাই থেকে আবার একটা যদি পুল ব্যাক নেয় তাহলে 10-20 মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসতে পারে, 10 বা 20। অয়েল অ্যান্ড গ্যাসে প্রায় 0.75%-এর একটা পুল ব্যাক আমরা দেখেছি, বা বেয়ার সাইড দেখেছি। তো এবং এটা 10-20 মুভিং অ্যাভারেজের কাছে এসে পুল ব্যাক নিয়েছে। এখান থেকে যদি সাপোর্ট নিয়ে চলে তো বেটার, যদি নিচের দিকে আসে তাহলে 50 মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসতে পারে। এফএমসিজি একটা ডাউন সাইডের মধ্যেই প্লে করছে। এই এফএমসিজির তেমন কোনো নেই, মোমেন্টাম তো নেই এফএমসিজি সম্পর্কে, তেমন কিছু কম ডেভেলপমেন্ট আমি দেখছি না। সেম অ্যাজ নিফটি রিয়ালিটি, তেমন কোনো 3-4 দিন ধরে মেজর কোনো ডেভেলপমেন্ট নেই। কনজিউমার ডিউরেবিলিটি একটু নিচের দিকে আসার চেষ্টা করছে, যদি আসে তাহলে কিন্তু প্রিভিয়াস যে লো তার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, 35,800। ক্যাপিটাল গুডস 200 মুভিং অ্যাভারেজ থেকে একটা রেজিস্ট্যান্স নিচ্ছে, যদি এটা রেজিস্ট্যান্সটা সাকসেসফুল হয় তাহলে নিচের দিকে আসতে পারে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক একটা সাইডওয়েজ জোনের মধ্যেই আছে, এবার দেখার কি, যদি 10-20 ব্রেক করে নিচে আসে তাহলে 50 নেক্সট সাপোর্ট হবে। ওভারঅল আমরা দেখছি মার্কেটে একটা সাইডওয়েজ টু বেয়ারিশনেস কাজ করেছে, যেখানে নিফটি অপেক্ষাকৃত স্টেবল হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মাইক্রো ক্যাপ এগুলো নিচের দিকে আসছে। এবং সেক্টরের মধ্যে অটো এবং মেটাল ছাড়া বাকি সমস্ত সেক্টরই একটা বেয়ারিশ সাইডেই প্লেস আছে। অটো এবং মেটাল অপেক্ষাকৃত স্টেবল। এবার দেখা যাক কালকের মার্কেট কীভাবে মুভ করে। এদিকে ইউএস মার্কেটে কিন্তু S&P 500 একটা ক্রিসমাসের গিফট কিন্তু দিয়ে দিয়েছে। 24th ডিসেম্বর এটার মোস্ট ওয়েটেড যেটা আমাদের অল টাইম হাই ছিল সেটা কিন্তু টাচ করেছে। এবার দেখুন, সবথেকে মজার একটা বিষয় হলো এই যে
প্যাটার্নটা ক্রিয়েট করেছে, দিস ইজ এ ভেরি গুড প্যাটার্ন। কেন ভেরি গুড বলছি, এটা কিন্তু একটা আগেও আমরা আলোচনা করেছি এটা সম্পর্কে। এটা হলো একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এবার হেড অ্যান্ড রিভার্স হেড অ্যান্ড শোল্ডার এটা কোথায় ক্রিয়েট হচ্ছে, একটা কন্টিনিউয়েশন হিসাবে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এবার হেড অ্যান্ড শোল্ডারের এখানে আমাদের টার্গেট কতটা থাকবে, আমাদের টার্গেট থাকবে নেক লাইন টু হেড, হুইচ মিনস আমাদের এবার নেক্সট টার্গেট থাকবে 7350। আমাদের কিন্তু 7350-এর এবার টার্গেট নিয়ে আমরা চলবো, ওকে, যেটা মোটামুটি 5-6% বলা যেতে পারে। যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি, অলমোস্ট 6%, একটা 6%-এর র্যালি কিন্তু ইউএস S&P 500-এ আমাদের টেকনিক্যাল প্যাটার্ন বলছে হতে পারে। এবার দেখা যাক এটা কিভাবে হয়, কিভাবে প্লেস হয়, কত দিনের মধ্যে হয়। প্রতিদিন আমরা অ্যানালিসিস যেহেতু করবো সেহেতু আমরা দেখতে পাবো। ডাও জোন্সেও আমরা কিন্তু একটা ব্রেক দেখতে পাচ্ছি, কিন্তু ডাও জোন্সে একটা জিনিস কি, ডাও জোন্সে কিন্তু হেড অ্যান্ড শোল্ডারটা S&P 500-এর মতো অতটা ক্লিয়ার নয়। এখানেও একটা কিন্তু আছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নই, দেখুন এখানকার হেড অ্যান্ড শোল্ডারটা কিন্তু ওটা যদি যেমন চায়ের যেমন হয় না ফার্স্ট প্লাস, সেকেন্ড প্লাস, থার্ড ছোটো মুড়ো, সেরকমই ওটা যদি ফার্স্ট প্লাস ব্রেকআউট হয়, এটা কিন্তু সেকেন্ড প্লাস ব্রেকআউট, মানে ওটা আরও বেশি স্ট্রং, ঠিক আছে। দেখুন এখানেও কিন্তু আমরা একটা পাচ্ছি, কিন্তু উপরের দিকের রেজিস্ট্যান্স লেভেলটা যদি এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে কিন্তু ব্রিজ করতে এখনও দেখিনি, রেজিস্ট্যান্সের কাছেই দাঁড়িয়ে আছে। বা রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে তাহলে এটা উপরের দিকে যেতে পারে, এবং মোস্ট প্রবাবলি এখানে ব্রেক করবে, কারণ S&P 500 যদি ব্রেক করে তাহলে ডাও জোন্স 30ও আসে ব্রেক করে দেয়। কিন্তু এখানে এখনও পর্যন্ত উইক আছে, সেটা হলো ন্যাসডেকে আমরা দেখছি যে 25,800 লেভেলটা কিন্তু ব্রেক করার দরকার এখন। অন্যদিকে আমাদের ডলার ইন্ডেক্স 97.9, 98-এর নিচে এসে কাজ করছে, তার মানে কি ডলার একটু উইক হচ্ছে, ডলার কিন্তু স্ট্রং হচ্ছে না। ডলার স্ট্রং কখন হবে, যখন এটা ইন্ডেক্সটা ওপরের দিকে যাবে। ডলার ইন্ডেক্সটা যতদিন নিচের দিকে যাবে ততদিন ডলার অপেক্ষাকৃত অন্যান্য টাকার থেকে উইক হচ্ছে, সেটা কিন্তু একটা ইউএস মার্কেটের জন্য কনসার্নিং, বাকি সব মার্কেটের জন্য ভালো খবর। অন্যদিকে ইউএসডি আইএনআর কী করলো, 50 মুভিং অ্যাভারেজে একটা পুল ব্যাক নিল, 50 মুভিং অ্যাভারেজে পুল ব্যাক নিয়ে এখন ট্রেড কোথায় করছে, 89.6। এবার যদি এটা ওপর এখান থেকে পুল ব্যাক নিয়ে এখানে একটা কনসলিডেট করে বেটার, আবার এখান থেকে আবার ওপরের দিকেও যেতে পারে, ঠিক আছে, টেকনিক্যাল চার্ট অনুযায়ী। অন্যদিকে গোল্ড অল টাইম হাইয়ে ট্রেড করছে, এবার অল টাইম হাইয়ে এখন ট্রেড করছে, আমরা যে টার্গেটটা দেখেছিলাম সেখানে কিন্তু ঠিক আছে 1,41,000। কিন্তু সিলভার আবার অল টাইম হাই, আজকে আবার কন্টিনিউয়াস বেসিসে সিলভার ওপরের দিকে উঠছে। তবে এখন টেকনিক্যাল চার্ট অনুযায়ী কিন্তু ওভারবট জোনে, এক্সট্রিম ওভারবট জোনে চলে গেছে। এখন কিন্তু সিলভার ইনভেস্টমেন্ট পারপাসের জন্য বাই করবেন না, ইট ইজ মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ, ঠিক আছে। একটু আগে যদি পুল ব্যাক আসে সেখানে বাই করুন, ঠিক আছে, কিন্তু এখন ওভারলি এক্সটেন্ডেড, এখান থেকে কি তাহলে কি এখান থেকে বাড়বে না? অবশ্যই বাড়তে পারে। এখান থেকে আজকে 2,24,000-এর হাই আছে, 2,23,800-তে ট্রেড করছে, এখান থেকে হয়তো 2,25,000, 2,30,000-ও হতে পারে, কিন্তু এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল হবে না। মানে এখানে স্টপ লস, কোথাও একটা তো আমাদের স্টপ লস প্লেস করতে হবে লজিক্যাল, সেটা কিন্তু আমাদের এখানে কোনো জায়গা নেই, সেই জায়গাটা কিন্তু একটা নজরে রাখতে হবে, ঠিক আছে। ক্রুড আমরা 3 দিন মোটামুটি একটু ওপরের দিকে উঠতে দেখছি। ক্রুড ফ্রাইডের যে হাই ছিল সেটা হলো 5,300, ঠিক আছে, এটা হলো 50 মুভিং অ্যাভারেজের কাছেই মোটামুটি এসে প্লেস করেছে। যদি
50 মুভিং অ্যাভারেজকে ক্রস করে 5320 যদি ক্রস করে তাহলে ক্রুডে আমরা 5450 লেভেল দেখতে পাবো, যেখানে আমাদের মাল্টিপেল বড় রেজিস্ট্যান্স কিন্তু দাঁড়িয়ে আছে। ঠিক আছে, অন্যদিকে ন্যাচারাল গ্যাস প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে যে ট্রেড করা। ন্যাচারাল গ্যাস কীভাবে প্লেস হচ্ছে সেটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ ন্যাচারাল গ্যাস 500 থেকে আমাদের 340-এর লেভেল দেখালো, 340 থেকে উপরে যখন উঠলো তখন দুদিনের মধ্যে 410, 340 থেকে দুদিনের মধ্যে কিন্তু 410 ট্রেড করে এখন আবার 380-তে ট্রেড করছে। মানে এখানে 10% ওপর নিচে হওয়াটা কিন্তু কোনো ব্যাপারই না, সেইভাবেই কিন্তু ন্যাচারাল গ্যাস ট্রেড করছে। সেই জন্য ন্যাচারাল গ্যাস থেকে একটু দূরে থাকাটা কিন্তু বেটার হবে। প্রতিদিন 10%-এর কিন্তু এখানে ট্রেড হচ্ছে ওপর নিচে। অন্যদিকে বিটকয়েন কিন্তু 85,000-এর লেভেলটাকে এখনো পর্যন্ত হোল্ড করে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখা যাক 85,000-এর যে লেভেল সেটাকে কতদিন হোল্ড করতে পারে, তারপরে আমরা আবার ডিসিশান নেব যে কোন দিকে যাবে। সেম অ্যাজ ইথেরিয়াম 2770-এর লেভেলটাকে হোল্ড করে যাচ্ছে, 2770-80 লেভেলটা। যতদিন না তেমন কোনো মেজর ডেভেলপমেন্ট হবে আমরা এখানে কোনো ট্রেডিং ডিসিশন নেব না। সেই জন্য ওভারঅল দেখলাম যে মার্কেট কোথায় প্লেস আছে বা কীভাবে আছে। এখানে একটা জিনিস আমরা দেখি যে আগের উইকেন্ডে আমরা কিছু স্টক সম্পর্কে আলোচনা করেছিলাম যেগুলো মোটামুটি খুব ভালোভাবে প্লেস ছিল। ঠিক আছে, তাদের মধ্যে বেশ কিছু স্টক খুব ভালোভাবে ডেভেলপ করেছে। মানে আমার এটা বলার কর্তব্য এটা না যে আমি যে স্টকগুলোকে পিক করেছিলাম সেগুলো দেখুন কত সুন্দর রিটার্ন দিয়েছে, এটা কোনোভাবেই কিন্তু ভাববেন না প্লিজ, ইট ইজ মাই রিকোয়েস্ট। শুধুমাত্র দেখানোর এগুলো পার্সপেক্টিভ এটাই যে টেকনিক্যাল অ্যানালিসিস কী অত সুন্দরভাবে কাজ করে মার্কেটে। যদি আপনারা সঠিকভাবে টেকনিক্যাল অ্যানালিসিস যদি শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের টাকা ইনকাম করতে মার্কেট থেকে কেউ আটকাতে পারবে না। শুধুমাত্র এই পার্সপেক্টিভ থেকে দেখুন। জেকে টায়ার আগের দিন কি বলছিলাম যে উইকেন্ডে যখন ব্রেকআউট কনফার্ম করেছিল তখন একটা সুন্দর একটা ব্রেকআউট দেখেছিলাম, সঙ্গে একটা ভলিউম দেখেছিলাম। তারপর কিন্তু নেক্সট 3 দিনের মধ্যে কিন্তু অলমোস্ট আমরা 3-4%-এর মুভ পাচ্ছি। ঠিক আছে, এখানে যদি অবশ্যই এখানে 5%-এর ক্যান্ডেল ছিল, আর 5%-এর অনুযায়ী 1:1 আমাদের এক্সট্রিম রিওয়ার্ড এখনও আসেনি, তবুও আমরা একটা 3-4%-এর মুভ কিন্তু দেখছি। ঠিক আছে, এই যে জয়সওয়াল নেকো ইন্ডাস্ট্রিজ এখানেও তাই, এখানে যে একটা আমাদের কি ছিল ব্রেকআউট ছিল একটা, যে এই যে এই ব্রেকআউটটা যেটা ছিল এখান থেকে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং অল টাইম হাই গিয়ে দাঁড়িয়ে আছে। আর অল টাইম হাই কিন্তু একটা রেজিস্ট্যান্সও নিতে পারে, যেটা আমাদের কেইআই ইন্ডাস্ট্রি নিয়েছে। যে কেইআই ইন্ডাস্ট্রি যেটা বললাম ব্রেকআউট ক্যান্ডিডেট একটা প্লেস ছিল, পরের 3 দিনে কীভাবে হয়েছে অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে, জাস্ট পরের দিনই আমরা 3.5-4%-এর একটা মুভ দেখলাম এবং অল টাইম হাই যে লেভেল সেখানে গিয়ে পজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, অন্যদিকে ভারত ফোর্জ একদিনের ওভারঅল দেখুন, যখন মার্কেট মুভ করবে তখন সমস্ত স্টক মুভ করবে, এটা একদম ফ্যাক্ট। সে যদি কেউ দেখেও চার্ট নিক না দেখে নিক, মানডেতে আমরা মার্কেটে একটা সুন্দর একটা মুভ পেয়েছিলাম, সেহেতু সমস্ত স্টকের মধ্যে বেশ কিছু স্টক একটা খুব ভালোভাবে মুভ করেছে, এটা একটা দিক। একটা অন্য দিক হলো তাদের মধ্যেও মার্কেট যদি 1% মুভ করে কোন স্টক 3% মুভ করবে, এটা আমাদের খুঁজে বার করতে হবে। তার জন্য যে স্টকগুলো আমাদের স্ট্রং আছে, যে স্টকগুলোর রিলেটিভ স্ট্রেংথ ওয়াইজ খুব পজিটিভ, সেই ধরনের স্টকে আমাদের সবসময় নজরে রাখতে হবে। সেই রকমই স্টক হলো এইগুলো। ঠিক আছে, এখানেও তাই। ফ্রাইডের পরে এখানে কিন্তু আমরা আর 3 দিনের মধ্যে তেমন কোনো এখানে আমরা মুভ পাইনি AIIL-এ। আর একটা জায়গায় আমরা মুভ পেয়েছি, এটা হলো মনপ্পুরম অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে এসে প্লেস ছিল, এখানে একটা কনসলিডেট জোন বানাচ্ছিল এবং অন্যদিকে মনপ্পুরমের যে পিয়ার্স মুথুট ফাইন্যান্স, সে কন্টিনিউয়াসলি হাই মুথুট ফাইন্যান্সের কম্পেয়ারে মনপ্পুরম আন্ডার পারফর্ম কন্টিনিউয়াস বেসিসে করে যাচ্ছিল। সেই জায়গাটা কিন্তু
এই এখানে এসে ঠিক হয়ে গেছে। আর তেমন কিছু আজকে আর আলোচনা করার নেই। আজকের মতো ক্লাসটাকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল কিংবা আগামী পরশু উইকেন্ড অ্যানালিসিস নিয়ে আপনাদের সাথে আবার ডিসকাস শুরু করব। ঠিক আছে, বাই।